গল্পের সুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানের উপর এখন আপনাদের পড়ে শোনাব সুমথনাথ ঘোষের লেখে একটি গল্প, কলেজি প্রেম। ইউনিভার্সিটির ফটকে পা দিতেই ঘণ্টা বেজে গেল। প্রফেসর চৌধুরী হাতের ঘড়িটার দিকে তাকিয়ে দেখলেন তখনও 7 মিনিট বাকি। হয়তো স্লো হয়ে গেছে, তার ঘড়িটা অনেক দিন অয়েল করা হয়নি। এই মনে করে দ্রুত সিঁড়ি দিয়ে উঠতে থাকেন। দোতলায় পৌঁছে আবার 3 তলার কয়েকটা ধাপ উঠে যেমন মাঝের চাতালটায় দাঁড়িয়েছেন, হঠাৎ একটি মেয়ে এসে নিচু হয়ে তার পায়ে হাত দিয়ে প্রণাম করল। হুড়হুড় করে একদল ছাত্রছাত্রী নামছিল দেখে তিনি একপাশে সরে দাঁড়িয়েছিলেন, তাই মেয়েটির মুখ আগে লক্ষ্য করেননি। মধুমিতা উঠে দাঁড়াতেই তিনি বলে ওঠেন, আরে তুমি? কথাটা বলেই কিন্তু হঠাৎ একেবারে চুপ হয়ে যান, তার সিঁথিতে সিঁদুর না দেখতে পেয়ে। প্রফেসর চৌধুরীর মুখের রেখার এই সহসা পরিবর্তন মধুমিতার দৃষ্টি এড়ায়নি, অথচ মধুমিতার সেই হাসি খুশি ভরা মুখখানা তেমনি আছে, বরং আরও উজ্জ্বল বলে মনে হয় প্রফেসর চৌধুরীর চোখে। তাই মুহূর্ত কয়েক পরে কণ্ঠের সংকোচ ও দ্বিধা কাটিয়ে তিনি আস্তে আস্তে জিজ্ঞেস করেন, তোমার তো বিয়ে হয়েছিল, যতদূর মনে পড়ছে বোধহয় মাস 3 আগে। আমার ঘরে গিয়েছিলে নমস্কার করতে। হ্যাঁ স্যার, বলেই ফিক করে একটু হাসি ঠোঁটের কোলে টিপে নিয়ে বলল, ও কিছু নয়, ভুল হয়েছিল। পথ চলতে গেলে এমন অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা যাচ্ছি স্যার। বলে মুখটা ঘোরাতেই প্রফেসর চৌধুরী প্রশ্ন করেন, তুমি কি ক্লাসে এসেছিলে? না স্যার, এ বছরটা তো নষ্টই হলো। ভেবেছি পরে প্রাইভেটে দেব। লাইব্রেরির বইগুলো আমার কাছে পড়েছিল, আজ ফেরত দিতে এসেছিলাম। আপনার সঙ্গে সিঁড়িতে হঠাৎ দেখা হয়ে গেল। সিঁড়িটা এতক্ষণে ফাঁকা হয়ে গিয়েছিল, ওরা দুজনেই মাত্র এক পাশে দাঁড়িয়ে কথা বলছিল। প্রফেসর চৌধুরী কানের ভেতরে তখনও মধুমিতার মুখের সেই কথাগুলো বাজছিল। ও কিছু নয়, ভুল হয়েছিল, ও একটা অ্যাক্সিডেন্ট। তাই তিনি যেচে আবার প্রশ্ন করলেন, কি ডিভোর্স হয়ে গেছে? আবার তেমনি হেসে জবাব দিল, ডিভোর্স না ছাই, রেজিস্ট্রি হলে তবে তো সে প্রশ্ন ওঠে। বিস্ময়ের ওপর আরও যেন বিস্ময় বেড়ে যায় প্রফেসর চৌধুরীর। বলেন, রেজিস্ট্রি হয়নি? তাহলে? তাহলে আর কি, কালীঘাটে গিয়ে যেমন সিঁদুর পড়েছিলাম, কালীঘাটে গিয়ে আবার ঠিক তেমনিভাবে মুছে ফেলেছি। এ একরকম এক্সপেরিমেন্টাল ম্যারেজ স্যার। আপনি এটাকে এত সিরিয়াসলি নিচ্ছেন কেন? বলে আরও জোরে যেন হেসে উঠল। প্রফেসর চৌধুরী ছাত্রীর এই কথা শুনে হতভম্ব হয়ে গিয়েছিলেন, কিন্তু মধুমিতাকে এইভাবে হাসতে দেখে তিনি বলে ফেললেন, এক্সপেরিমেন্টাল ম্যারেজ কথাটা আজ প্রথম তোমার মুখে শুনলুম। আবার হেসে ওঠে মধুমিতা, আপনি নিহেতে সেকেলে মানুষ, কিছুই খবর রাখেন না, আজকাল এরকম অনেক হচ্ছে। তখনও প্রফেসরের চোখে বিস্ময়ের ঘোর কাটেনি দেখে মধুমিতা বলল, আপনাদের সে যুগ আর নেই, পৃথিবী তারপর অনেক অনেক এগিয়ে গেছে। বলতে বলতে খটখট করে জুতোর শব্দ তুলে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। প্রফেসর চৌধুরী তখন ইচ্ছে করছিল ছুটে গিয়ে মধুমিতাকে বলে আসেন, পৃথিবী অনেক এগিয়েছে তিনি জানেন, তবে তোমরা যে এতটা এগিয়েছ জানতেন না, এ প্রথম শুনলেন। বাস্তবিক এখনও ওই একটা জায়গায় মেয়েদের কিছু সেন্টিমেন্ট আছে, সে চিরাচরিত কুসংস্কার থেকে মুক্ত হতে পারেনি। শিক্ষিতা অশিক্ষিতা, মডার্ন আলট্রা মডার্ন অনেক মেয়ে দেখেছেন তিনি। সিঁথিতে সিঁদুর পরা যত সহজ, তাকে মুছতে যাওয়া তেমনি কঠিন। সিঁদুর নয়, শৃঙ্খল। এ শৃঙ্খল ছিন্ন করতে না পেরে কত মেয়ের তাই চোখের জল সাথী হয়েছে। মধুমিতার কথা শুনে তাই তিনি হতবাক হয়ে যান। এক্সপেরিমেন্টাল ম্যারেজ অর্থাৎ বিয়ে নিয়ে পরীক্ষা নিরীক্ষা।
বিবাহিতের মতো জীবনযাপন করা, অস্থায়ীভাবে কিছুদিনের জন্য খেয়াল খুশি মাফিক? না না, এ হতে পারে না। এ কখনো সম্ভব? এত লেখাপড়া শিখে মেয়েরা শেষকালে এইখানে এসে পৌঁছেছে? এত নিজে কখনো নামতে পারে? তাহলে দেহ পসারিনীর সঙ্গে তফাৎ রইল কি? সেদিন ক্লাসে গিয়ে ভালো করে পড়াতে পারলেন না প্রফেসর চৌধুরী। বাড়িতে গিয়েও মাথার মধ্যে সেই এক চিন্তা যেন পাক খেতে থাকে। অন্য কোনো সাধারণ মেয়ের মুখ থেকে একথা শুনলে তিনি জিনিসটা এত গভীরভাবে হয়তো নিতেন না। মধুমিতা কেবল সুন্দরী শিক্ষিতা মেয়ে নয়, কলকাতার এক উচ্চশিক্ষিত, ধনী, অভিজাত ব্রাহ্মণ পরিবারের রক্ত তার দেহে প্রবাহিত বলেই তার মনকে এমনভাবে নাড়া দিয়েছিল। সত্যি কথা বলতে কি, বিবাহ ব্যাপারটার উপর যত গভীর শ্রদ্ধা ভক্তি থাক প্রফেসর চৌধুরী কিন্তু মধুমিতার মুখ থেকে ওই কথা শুনে মনে মনে খুশি হয়েছিলেন। ও কিছু নয়, ভুল হয়েছে, চলার পথে একটা অ্যাক্সিডেন্ট। কথাটা খুব সত্যি, খাঁটি সত্যি, এতে কোনো দ্বিমত থাকতে পারে না। অ্যাক্সিডেন্ট কথাটা বোধহয় এক্ষেত্রে সবচেয়ে প্রযোজ্য। হ্যাঁ, দুর্ঘটনা ছাড়া আর কি বলা যেতে পারে একে? ওর ঘাট থেকে যে ওই কুৎসিত কদাকার প্রেমের ভূতটা নেমে গেছে, তাতে কেবল ওর জীবনটা রক্ষা পায়নি, সেই সঙ্গে ওর বাপ মা, আত্মীয় স্বজন, 14 পুরুষের মান ইজ্জত রক্ষা পেয়েছে। সকলে বোধহয় ওর মতো স্বস্তির নিঃশ্বাস ফেলে বেঁচেছেন, এবং এটাই স্বাভাবিক, প্রফেসর চৌধুরীর দৃঢ় বিশ্বাস। ছি ছি, প্রেমে ঘেন্না, ভাবতে গেলে ন্যাক্কার আসে। ক্লাসে এত ভালো ভালো সুন্দর চেহারা সব তরুণ যুবক থাকতে পড়ে মরতে গেল কিনা মধুমিতা ওই আস্থা করে? হ্যাঁ, আস্থা করেই তো। মধুমিতাকে যদি প্রস্ফুটিত কুসুম কাননের সঙ্গে তুলনা দেওয়া যায়, তাহলে তার পাশে ওই গোবর্ধন পালকে আস্তাকুঁড় ছাড়া আর অন্য নাম দেওয়া যায় না। সে কেবল কালো কুৎসিত নয়, যাকে বলে হতকুৎসিত। বাস্তবে এরকম বিশ্রী কদর্য চেহারা যে কারো হতে পারে, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, এমনকি বর্ণনার দ্বারা বোঝানোও সম্ভব নয়। প্রায় 15 বছর পড়াচ্ছেন প্রফেসর চৌধুরী এখানে, এবং ওর এই বাংলা বিভাগেই ছাত্রছাত্রী সংখ্যা সর্বাধিক। তিনি বলেন, হরি ঘোষের গোয়াল। এই দীর্ঘদিনে হরেক রকমের চেহারা তিনি দেখেছেন, খারাপ মন্দ, কুশ্রী কদাকার, কাউকে হয়তো দেখতে কাফরির মতো, কারোর কারোর বা মুখখানা কোল ভিল মান্ডামার্কা আদিবাসীর কথা মনে পড়িয়ে দেয়। তবু ঠিক এরকমটি আর দ্বিতীয় দেখেননি। মনে হয় বিধাতা যেন যেখানে যত কিছু কুৎসিত কুশ্রী ছিল সব দিয়ে গড়েছেন এই গোবর্ধনকে, যেমন নাম তেমনি চেহারা। ওর সহপাঠীরা ওকে বলে, বেটা তুই যে সত্যি গোবরে পদ্মফুল ফোটালি। আবার কেউ বা রসিকতা করে বলে, ঠিক করে বলতো, তোর এই কয়লার খনির ভেতরে কোন গুপ্তধনের সন্ধান পেয়েছে মধুমিতা? মাইরি মাইরি, আমাদের দিকে একবার ফিরেও তাকায় না। বাস্তবিক পক্ষে মধুমিতাকে পদ্মফুল বললে এতটুকু অত্যুক্তি হয় না। কেবল রং ফর্সা নয়, চোখ মুখ নাক সব কিছু নিখুঁত। মনে হয় কোনো শিল্পী যেন মোম দিয়ে তার দেহটাকে তৈরি করেছিল। সারা ক্লাস আলোকিত করে বসে থাকে মধুমিতা। বাংলার ক্লাসে মধুমিতা মুখার্জি যেমন শ্রেষ্ঠ সুন্দরী, গোবর্ধন পাল তেমনি কুৎসিতের রাজা নয়, সম্রাট। ওরা দুজনে যেন পরস্পরের এন্টি ক্লাইম্যাক্স। প্রফেসর চৌধুরীর মনে পড়ে, প্রথম দিন ওদের রোল কল করতে গিয়ে তিনি বলেছিলেন, আজ আমি তোমাদের পুরো নাম ধরে ডাকব, আর তোমরা একে একে উঠে দাঁড়াবে, যাতে পরে তোমাদের দেখে চিনতে পারি আমার ছাত্রছাত্রী বলে। একে একে যেমন তিনি নাম ডেকে যান, এক একজন দাঁড়িয়ে ওঠে। রোল নম্বর 27 গোবর্ধন পাল বলে এদিক ওদিক তিনি তাকাতে থাকেন।
হয়তো শুনতে পায়নি মনে করে প্রফেসর চৌধুরী আবার বলেন, একটু বেশি জোরে, স্ট্যান্ড আপ প্লিজ। এবার আস্তে আস্তে উঠে দাঁড়ায় গোবর্ধন পাল। একটা মৃদু গুঞ্জন ওঠে সঙ্গে সঙ্গে ক্লাসের মধ্যে। গোবর্ধন জানত যে তার চেহারা ভালো নয়, তাই সে ইতস্তত করছিল। ওইভাবে ক্লাস শুদ্ধ ছেলে মেয়ের সামনে উঠে দাঁড়িয়ে নিজেকে শো করতে। তাই সে অস্ফুট গুঞ্জনধ্বনি কানে যেতে অপমানে যেন তার সারা দেহ রি করতে থাকে। সকলের সামনে এইভাবে দাঁড় করিয়ে তাকে অপমান করবার কি অধিকার আছে প্রফেসর চৌধুরীর? কোনো রকমে মনের রাগ চেপে সে বসে পড়ে। তার ইচ্ছে করছিল একটা ঘুষি মেরে প্রফেসরের মাথাটা গুড়িয়ে দিতে। বলা বাহুল্য ছাত্র সন্তান তুল্য, তবু গোবর্ধনের মুখের দিকে তাকিয়ে শিউরে উঠেছিলেন প্রফেসর চৌধুরী। সমস্ত মনটা যেন ভরে উঠেছিল গ্লানিতে। চট করে মুখটা ঘুরিয়ে নিয়ে প্রফেসর চৌধুরী ডাক দিলেন, রোল নম্বর 28। ঠিক এমনি করে আবার যখন এসে পৌঁছলেন রোল নম্বর 41-এ এবং মধুমিতা মুখার্জি বলে ডেকে এদিক ওদিক তাকাতে লাগলেন, তখন সব চুপচাপ। কাউকে দাঁড়াতে না দেখে তিনি বললেন, আই থিঙ্ক শি ইজ অ্যাবসেন্ট। নো স্যার, বলে একমুখ হাসি ছড়িয়ে উঠে দাঁড়ায় মধুমিতা। কেবল প্রফেসর চৌধুরীর নয়, নিমেষে সকলের দৃষ্টি গিয়ে যেন ওর মুখের উপর আটকে যায়। সকলে যে নীরবে দুচোখ দিয়ে লেহন করতে থাকে মধুমিতার সেরূপ। মধুমিতা মনে মনে অস্বস্তি বোধ করে। ঠিক গোবর্ধন যেমন কুৎসিত বলে নিজেকে সকলের সামনে জাহির করতে সংকোচ বোধ করেছিল, ও তেমনি সকলের মুখের ওপর রূপের পশটা মেলে ধরতে যেন কেমন সংকোচ বোধ করছিল। তাই হঠাৎ সে বসে পড়তে সকলে যেন চমক ভাঙল। প্রফেসর চৌধুরী নিঃশব্দে একটা দীর্ঘ নিঃশ্বাস বুকের ভিতর চেপেছিলেন। মনে হলো তার গোবর্ধনকে দেখে যে গ্লানিতে মনটা ভরে উঠেছিল, তা যেন সব ধুয়ে মুছে দিয়ে গেল মধুমিতা রূপ দিয়ে। মনে মনে তিনি শুধু ভাবলেন, বিউটি অ্যান্ড দি বিস্ট, একই ক্লাসে একসঙ্গে। কিন্তু সেদিনের সেই চিন্তা একটা মাস যেতে না যেতে অন্য রূপ নিয়ে তার সামনে এসে দাঁড়ালে আবার তিনি শিউরে উঠলেন। পথে ঘাটে, লাইব্রেরিতে, বারান্দায়, সিঁড়িতে ওদের দুজনকে একসঙ্গে পাশাপাশি দেখে। মনে মনে তিনি ধিক্কার দিতেন মধুমিতাকে। ছি, রুচি বলে, টেস্ট বলে কিছু কি দেননি বিধাতা ওর মনে? কেবল বাইরেটায় যত রূপ দিয়েছেন, আর ভেতরে অন্ধকার। ওই রকম রূপ নিয়ে ওই রকম কদর্য একটা পুরুষের সঙ্গে ঘুরতে মধুমিতার লজ্জায় মাথা কাটা যায় না? কি জানি, এজন্য কি বলে নারী রহস্যময়ী, নারীর মন দুর্গেয়। এর জন্য গোবর্ধনের উপর ভেতরে ভেতরে তার মনে একটা আক্রোশ জমে ওঠে। ক্লাসে রোল কল করার সময় রোল নম্বর 27 বলে কান খাড়া করে থাকেন। ইয়েস স্যার। শুনাই তিনি বলে ওঠেন, স্ট্যান্ড আপ প্লিজ। আর কেউ দাঁড়াতে সাহস করে না। তখন ওর বুঝতে বাকি থাকে না, গোবর্ধন ক্লাস কেটেছে এবং একা কাটেনি, মধুমিতা তার সঙ্গী হয়েছে। এতক্ষণে মধুমিতাকে নিয়ে কোনো রেস্তোরাঁয় ঢুকে পর্দার আড়ালে বসে প্রেম নিবেদন করছে। তার এক কল্পনা কিন্তু নিমেষে সত্যে পরিণত হয়। একটু পরেই যখন আবার ডাকেন রোল নম্বর 41 এবং কোনো একটি নারীকণ্ঠ প্রক্সি দেয় ঠিক মধুমিতার স্বরের অনুকরণ করে, তখন তিনি ঠিকই ধরতে পারেন মধুমিতার সেই কণ্ঠস্বর যেন ঠুংরির একটা তালের মতো একেবারে কানে ঢুকে মনের ভেতরে গিয়ে যেন সুর হয়ে বাজে। তাই সঙ্গে সঙ্গে তিনি বলে ওঠেন, দ্যাটস ব্যাড, আই নো শি ইজ নট ইন দি ক্লাস, আই মার্ক হার অ্যাবসেন্ট। ক্রোধ যেন ফেটে পড়ে তার গলা দিয়ে। আর কত ছেলে মেয়ে তাকে ফাঁকি দিয়ে ঠকিয়ে এমনি প্রক্সি দিয়ে চলে যায়, তিনি ধরতেও পারেন না, কিংবা ইচ্ছে করেই ধরার চেষ্টা করেন না। মরুককে, যার লেখাপড়ায় মন নেই, সে গোল্লায় যাক, তার কি দায় পড়েছে? জোড়ায় জোড়ায় কত ছেলে মেয়ে তো ঘুরে বেড়াচ্ছে। কিন্তু প্রফেসর চৌধুরীর এ মনোভাব একেবারে উল্টে যায় মধুমিতার সঙ্গে গোবর্ধনকে দেখলে কিংবা
ক্লাসে পড়াতে পড়াতে যদি দেখেন ওরা দুজনে অনুপস্থিত। কখন শুরুত করে সরে পড়েছে ওর চোখকে ফাঁকি দিয়ে। ইদানিং তাই ক্লাসে ঢুকে আগে রোল কল না করে শেষে করতেন, যাতে ওর ক্লাসটায় শেষ পর্যন্ত মধুমিতা বসে থাকে। গোবর্ধনের জন্য প্রফেসর চৌধুরীর এতটুকু মাথা ব্যথা ছিল না। তিনি জানতেন যতক্ষণ মধুমিতা ক্লাসে আছে ততক্ষণ ও ক্লাস ছেড়ে কোথাও যাবে না। সুন্দরের প্রতি আকর্ষণটাই স্বাভাবিক এবং চিরন্তন সত্য বলে জানতেন প্রফেসর চৌধুরী। এই প্রথম তার জীবনে তিনি দেখলেন কুৎসিতের প্রতি সুন্দরীর আকর্ষণ। নিজে চোখে প্রত্যক্ষ না করলে কিছুতে বিশ্বাস করতে পারতেন না এমন অসম্ভব কথা। সত্যি, এরই নাম গোবরে পদ্ম ফুল ফোটা। প্রফেসর চৌধুরীর মনে যেটুকু সন্দেহ ছিল তা একদিন দূর হয়ে গেল ওই গোবর্ধনের কথা শুনে। তাই বলে গোবর্ধন তার কানে কানে সে কথা বলতে যায়নি, বরং তিনি আড়াল থেকে শুনেছিলেন। একদিন যখন গোবর্ধনকে তার বন্ধুরা ঘিরে ধরে বলছিল, আজ আমাদের সকলকে কফি হাউজে তোকে খাওয়াতে হবে, তুমি বেটা আমাদের মুখের গ্রাস ছিনিয়ে নিয়ে রোজ ফুটতে লুটবে আর আমরা তোমার মুখের গন্ধ শুকে পেট ভরাবো, তা হবে না। পেটে খেলে পিঠে সয়, দেখি তোর পকেটে কত টাকা আছে। বলে ওর বন্ধুরা যখন গোবর্ধনের পকেট হাতড়াতে থাকে, সে বলে, মারি, একটা টাকাও আমার কাছে নেই। কেন নেই? সব বুঝি ঢেলে দিয়ে এসেছিস ওর গর্ভে? বল সত্যি করে, আজ কত টাকা ওর পিছনে ঢেলেছিস? কোন রেস্তোরাঁয় গিয়েছিলি? তোমার তো শালা আবার দিশিতে মানায় না, ফিরিঙ্গি পাড়ায় হোটেল না হলে জমে না। বল সত্যি করে, আজ কোথায় গিয়েছিলি ক্লাস কেটে? মোকাম বই। কত টাকার বিল দিয়েছিস সত্য করে বল। গোবর্ধন বলে, 55 টাকার বিল ও দিয়েছে, আমি কোথায় পাবো টাকা? ব্যাটা গ্যাস দেওয়ার জায়গা পাওনি, কোথায় পাবে তুমি টাকা? রোজ তাহলে উঠতে যাও কি শূন্যটাকে? রেস্তোরাঁয় কি হাওয়া খেতে যাও বাবধন? মায়েরই বলছি, যা কিছু খরচা সবই ও করে, আমি গরিব মানুষ, কোথায় পাবো টাকা? আজ পর্যন্ত একখানা বই কিনবার টাকা জোগাড় করতে পারিনি, বিশ্বাস কর। বলে হঠাৎ কণ্ঠস্বর এমন করুণ করে যে বন্ধুর ওর পকেট থেকে হাত বার করে নেয়। তারপর ওর মুখের উপর গভীর দৃষ্টি হেনে বলে, সত্যি বলছিস? মায়েরি, আপন গড। চমকে ওঠে গোবর্ধনের বন্ধুরা। বলিস কি রে বেটা, তোর জীবন ধন্য। আমরা না খেয়ে গ্যাটের পয়সা খরচা করে সিনেমা দেখিয়ে কফি হাউসে খাইয়ে আজ পর্যন্ত কারোর গা টাচ করতে পারলুম না, আর তুমি বেটা ফাঁকা মাঠে গোল দিয়ে বেরিয়ে গেলে। আমরা সব বুড়বাকের মতো চেয়ে রইলুম জুলজুল করে। খপ করে একজন গোবর্ধনের দাঁড়িতে হাত দিয়ে বলে উঠল, সত্যি করে বলতো, তুই হিপনোটিজম জানিস কি না? সম্মোহন মন্ত্র দিয়ে শুনেছি যাকে খুশি বশ করা যায়। নইলে ক্লাসের ওই সেরা মেয়েটা এত সব ভালো ভালো চেহারা থাকতে তোর মতো কালো মানিকের পেছনে টাকা ঢালতে যাবে কেন? তাকে থামিয়ে দিয়ে আরেকজন বলে, মায়েরি, তুই একটা রেকর্ড করে গেলি এই ইউনিভার্সিটিতে, অনেককাল মনে থাকবে। গোবরে সত্যি সত্যি পদ্মফুল ফোটালি। প্রেম করতে অনেক মেয়েকে দেখেছি, কিন্তু এমনটা আর কখনো দেখিনি, যাকে বলে বিউটি অ্যান্ড দি বিস্ট। লাকি ডগ, তোর পা থেকে চন্ন অমৃত নিয়ে খেতে ইচ্ছে করছে মায়েরি। বলে দুহাত দিয়ে খপ করে ওকে জড়িয়ে ধরতেই ঢং ঢং করে ঘন্টা বেজে উঠল, আর সবাই দূর দূর করে ক্লাসের দিকে ছুটে গেল। পাশের ঘর থেকে এদের প্রত্যেকটি কথাই শুনতে পাচ্ছিলেন প্রফেসর চৌধুরী। তারও ছাত্রদের মাঝে মাত্র একটি পাতলা দেওয়ালের ব্যবধান। তিনি আপন মনে বলে উঠলেন, প্রেমে পড়লে শুনেছি মেয়েদের কাণ্ডজ্ঞান থাকে না, তাহলে কি সত্যি সত্যি মধুমিতা ওই কুৎসিত কদাকার ছেলেটার প্রেমে পড়েছে? নইলে এত টাকাই বা ওর পেছনে খরচ করতে যাবে কেন? ভাবতেও যেন তার গা ঘিন ঘিন করে ওঠে। এর কয়েকদিন পরেই ব্যাপারটা তার কাছে আরও পরিষ্কার হয়ে গেল। ওদের দুজনকে আর ক্লাসে যেমন দেখা যায় না, তেমনি ছাত্রদের মধ্যে এ নিয়ে বেশ একটা কানাকানি চলে, এবং একদিন শুনলেন যে ওরা বিয়ে করেছে। তারপর ওরা কেউই আর ক্লাসে আসতো না। লেখাপড়া ছেড়ে দিলে নাকি, ভাবেন প্রফেসর।
হঠাৎ একদিন দুপুরে প্রফেসর চৌধুরী ক্লাস করে নিজের ঘরে বিশ্রাম নিচ্ছেন। এমন সময় মধুমিতা এসে তাকে প্রণাম করে পায়ের ধুলো নিয়ে মাথায় ঠেকাল। ওর সিঁথিতে সিঁদুর দেখেই তিনি বুঝলেন যা শুনেছিলেন সত্যি। কিন্তু কেন জানি না, তবু মুখ ফুটে একবারও সে কথা তিনি তাকে জিজ্ঞেস করলেন না। শুধু আশীর্বাদ করার ভঙ্গিতে নিঃশব্দে তার মাথায় একবার হাতটা ঠেকিয়ে একটা কথাই শুধালেন, পড়াশুনো করবে তো না ছেড়ে দেবে? ছেড়ে দেব কেন জিজ্ঞেস করছেন স্যার? হাসি হাসি মুখে প্রশ্ন করে মধুমিতা। প্রফেসর চৌধুরী বলেন, তোমার মতো অনেক মেয়েকে তো দেখলুম। না স্যার, আমি শিগগিরই ক্লাস করব। শিগগিরটা কবে? আবার সেটা জিজ্ঞেস করতে আর প্রবৃত্তি হয় না প্রফেসর চৌধুরীর। ওর সম্বন্ধে সব কৌতূহল শেষ, বরং তার বদলে আছে একটা বিতৃষ্ণা ওর জঘন্য বিকৃত রুচির প্রতি। মধুমিতাও তারপর আর ক্লাসে আসেনি, এবং না আসাতে আরও বেশি খুশি হয়েছিলেন তিনি, কারণ ওকে দেখা মাত্র তার মনে পড়ত গোবর্ধনকে, যাকে বিয়ে করেছে মধুমিতা প্রেমে পড়ে। ছি, কল্পনা করতে তার গা ঘিন ঘিন করে ওঠে। ওরা দুজনে যখন আর ক্লাসে আসতো না এবং ওদের নিয়ে আলাপ আলোচনা সব থেমে গিয়েছিল, তখন হঠাৎ প্রফেসরের সঙ্গে এইভাবে একদিন সাক্ষাৎ মধুমিতার ওই সিঁড়িতে। সেদিন ওর মাথায় সিঁদুর না দেখে এবং ওর মুখের কথা শুনে মনে মনে যতই খুশি হন প্রফেসর চৌধুরী, সেই অ্যাক্সিডেন্ট কথাটা যেন কিছুতেই ভুলতে পারেন না। লেখাপড়া শিখে মেয়েরা আজ অনেক দূর এগিয়েছে যে সিঁথির সিঁদুরটা তাদের কাছে একটা দুর্ঘটনার সমান। হাত পা ভেঙে কয়েকটা দিন হাসপাতালের বিছানায় শুয়ে থেকে আবার বাড়িতে ফিরে আসার মতন। প্রেম ভালোবাসা সব ভুয়ো, কোনো কিছুর প্রতি শ্রদ্ধা নেই। মধুমিতা এমন একটা রহস্যের দ্বার তার সামনে খুলে দিয়েছিল যে তার মধ্যে ঢুকলে ওর মাথা ঝিমঝিম করে, যেদিকে তাকান শুধু অন্ধকার আর অন্ধকার। ইদানিং কোনো মেয়ের মাথায় নতুন সিঁদুর দেখলে সহসা কেমন একটা আতঙ্ক জাগে তার বুকের মধ্যে। মনে পড়ে যায় মধুমিতার সেই অ্যাক্সিডেন্টের কথা, জানতে ইচ্ছে করে ওর প্রেমের বিয়ে কিনা। এর মাস কয়েক পরেই হঠাৎ একদিন সংবাদপত্রের একটি খবরের ওপর প্রফেসর চৌধুরীর চোখ যেন হোঁচট খেয়ে আটকে যায়। একবার সংবাদটা পড়ে দ্বিতীয়বার পড়লেন, যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছেন না। মিস্টার হোমেন চ্যাটার্জি ও তার নববিবাহিতা স্ত্রী মিসেস মধুমিতা চ্যাটার্জি গতকাল মধুযামিনী যাপন করতে সুইজারল্যান্ড গিয়েছিলেন। শ্রীমতী হাটখোলার বিখ্যাত জমিদার রায়বাহাদুর সুশান্ত মুখার্জির কনিষ্ঠা কন্যা। এই সেই মধুমিতা নিশ্চয়ই। উত্তর কলকাতার কোনো এক বড়লোকের মেয়ে জানতেন, এদিকে মুখার্জির মেয়ে, তাও যখন মিলে যাচ্ছে। তবু সন্দেহ নিরসনের জন্য প্রফেসর চৌধুরী ইউনিভার্সিটিতে গিয়ে লাইব্রেরিয়ানের কাছ থেকে ওর বাবার নামটা জেনে নিশ্চিন্ত হলেন। এবার হয়তো বাপমা দেখে শুনে বড়লোকের ছেলে কোনো ইঞ্জিনিয়ার কি চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সঙ্গে বিয়ে দিয়েছেন। ধনীর গৃহলক্ষ্মী হয়ে হয়তো সে বংশের মুখ উজ্জ্বল করছে। মধুমিতার জীবনের সেই অ্যাক্সিডেন্টের কথা কেউ হয়তো আর কখনো জানতেও পারবে না। সতীলক্ষ্মী কুলবধূ, সে আজ তবু মনে মনে তিনি কামনা করলেন সে সুখী হোক। ওহ, সেই কদাকার কুৎসিত ছেলেটার হাত থেকে কেবল রেহাই পায়নি মধুমিতা একটি কুলীন ব্রাহ্মণের মেয়ে, আর গোবর্ধন জাতে কুমার। সেখানেও কি পার্থক্য? শিক্ষা দীক্ষা রুচি প্রবৃত্তির এত অপমান কি সহ্য হয়? আরে বাবা, প্রেম কি মুখের কথা? প্রেম বললেই প্রেম হয়? প্রেম জিনিসটা এত সস্তা নয়। তার প্রমাণ তো 3-4টে মাস যেতে না যেতেই মধুমিতা হাতে হাতে পেল। শিক্ষা নিশ্চয় হয়েছে এবার। মনটা বেশ যেন ঝরঝরে লাগে প্রফেসর চৌধুরীর। মধুমিতা সেই সুন্দর চেহারাটা যেন নতুন করে তার চোখের সামনে ঝলমল করে ওঠে। আর একবার তাকে দেখার ইচ্ছা জাগে ওর মনের ভেতরে। নিশ্চয়ই বড়লোকের কোনো সুন্দর সুদর্শন যুবকের সঙ্গে তার বিয়ে হয়েছে। একবার তাদের জোড়ে পাশাপাশি সেই যুগল মূর্তি দেখে
যেন প্রায়শ্চিত্ত করতে চান, ভুলতে চান গোবর্ধনকে। তার মনের এ গোপন বাসনা কেউ জানতে পারে না। তবু অজ্ঞাতে যেন খুশিতে ভরে ওঠে তার মন। কোনো প্রিয়জন অনেকদিন কঠিন রোগে ভোগার পর হঠাৎ সুস্থ হওয়ার সংবাদ পেলে যেমন মনের অবস্থা হয়, ঠিক তেমনি। এরপর সুদীর্ঘ 10টা বছর কেটে গেছে। প্রফেসর চৌধুরী রিটায়ার করেছেন ইউনিভার্সিটি থেকে। তার ছেলে এখন বেশ কৃতী, আমেরিকায় কর্মরত। সেখান থেকে বাবা মাকে যে মোটা টাকা পাঠায়, তাতে খুব স্বচ্ছন্দে বাস করেন প্রফেসর চৌধুরী। এখন তাই গরম পড়লে আর কলকাতায় থাকেন না। বলেন বড্ড গরম, খুব কষ্ট হয়। কখনো দার্জিলিং, কখনো বা পুরী, গোপালপুর গিয়ে ঠান্ডায় দিন কাটান। সেদিন পুরী হোটেলের দোতলা থেকে নামছেন, এমন সময় সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে দেখা হয়ে যায় মধুমিতার সঙ্গে। একটা 5-6 বছরের ছেলের হাত ধরে সে উপরে উঠছিল। ছেলের দুহাতে নানা রকমের খেলনা। আশ্চর্য, এতটুকু চেহারার পরিবর্তন হয়নি মধুমিতার, বরং একটু মোটা হয়ে গায়ের রং যেমন আরও ফুটেছে, চোখে মুখের রেখাগুলো তেমনি আরও কোমল ও আরও মধুর হয়েছে। পাহাড়ি নদীতে হঠাৎ বর্ষার জল ভরে গেলে যেমন দেখায়। মধুমিতা কিন্তু তাকে চিনতে পারেনি। প্রফেসর চৌধুরীর চেহারার অনেক পরিবর্তন হয়েছে। প্রথমত বেশ মোটা হয়েছেন, দ্বিতীয়ত মাথার চুল প্রায় সব সাদা হয়ে গেছে এবং সমস্ত দাঁতগুলো তুলে ফেলে কৃত্রিম দাঁত পড়াতে মুখের আকৃতিটাও বেশ বদলে গেছে। মধুমিতা না? মধুমিতা থমকে দাঁড়িয়ে পড়ে সিঁড়িতে। তারপর ভালো করে প্রফেসর চৌধুরী মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, ও স্যার, আপনি? বলে পায়ে হাত দিয়ে প্রণাম করল। হ্যাঁ, তুমি তো চিনতেই পারোনি, ভাগ্যিস আমি ডাকলুম, বলে হেসে ফেললেন। স্যার, আপনার চেহারা পাল্টে গেছে অনেক, কিছু মনে করবেন না, কুণ্ঠার সঙ্গে বলে মধুমিতা। না না, কিছু মনে করিনি, তোমায় দেখে বড় আনন্দ হলো। তোমরা হানিমুন করতে সুইজারল্যান্ডে গিয়েছিলে, কাগজে সে সংবাদ পড়ে এত খুশি হয়েছিলুম কি বলবো। হঠাৎ ছেলের হাতটা টেনে মধুমিতা বলে ওঠে, টুবলু, ওকে নমস্কার করো। ছি, করো। কে করলে করব, আমার যে 2 হাতে খেলনা। প্রফেসর এবার হেসে উঠলেন। ঠিক বলেছ। মধুমিতা বলল, দাও, ওগুলো আমার হাতে দাও। এবার টুবলু প্রফেসরকে পায়ে হাত দিয়ে নমস্কার করতে তিনি তাকে কোলে তুলে নিয়ে চুমু খেলেন। বাহ, দিব্যি ছেলে হয়েছে তোমার। কি নাম তোমার বলো তো বাবা? টুবলু। ওটা তো তোমার ডাক নাম, ভালো নাম কি বলো তো? সলজ্জ মুখে এবার টুবলু তার মায়ের মুখের দিকে যায়। বলো, লজ্জা কি? টুবলু বলল, শ্রী অমিত্রসূদন পাল। পাল? বলে একটু থেমে নীরবে মধুমিতার মুখের উপর দৃষ্টি বুলিয়ে প্রফেসর চৌধুরী বলেন, আমার যতদূর মনে পড়ছে তোমার ব্রাহ্মণের ঘরে বিয়ে হয়েছিল, চ্যাটার্জি কি ব্যানার্জি ঠিক মনে পড়ছে না। ঘাড় হেট করে জবাব দেয় মধুমিতা, হ্যাঁ স্যার, চ্যাটার্জি। তাহলে? বলে দু চোখে একটা বড় জিজ্ঞাসার চিহ্ন তুলে তেমনিভাবেই তাকিয়ে রইলেন প্রফেসর চৌধুরী। তার সঙ্গে ডিভোর্স হয়ে গেছে স্যার, অপরাধীর মতো কণ্ঠে বলল মধুমিতা। ডিভোর্স হয়ে গেছে কেন? সে আমি আপনাকে বলতে পারবো না স্যার, জিজ্ঞেস করবেন না। বলে একটু চুপ করে রইল। শেষে অস্ফুট কণ্ঠে বলল, 3-4 বছর ধরে অনেক চেষ্টা করেও কিছুতে নিজেকে অ্যাডজাস্ট করতে পারলুম না স্যার। গাড়ি, বাড়ি, ফরেন ডিগ্রিওয়ালা ইঞ্জিনিয়ার স্বামী সবই পেয়েছিলুম। বলে হঠাৎ একটা দীর্ঘ নিঃশ্বাস বুকের মধ্যে চাপতে চাপতে নীরব হয়ে গেল।
প্রফেসর চৌধুরী এবার আস্তে আস্তে বললেন, সবই যদি পেয়েছিলে বলছো, তাহলে আরও কি পাওনি? আমার সেটা জানতে ইচ্ছে করছে মা তোমার মুখ থেকে। আমি তোমার শিক্ষক, আশা করি তোমার কাছ থেকে এটুকু জানার অধিকার আমার আছে। বলে পুরো চশমার ভেতর দিয়ে মধুমিতার মুখের উপর নীরবে তাকিয়ে রইলেন। মধুমিতা ওর মুখের উপর থেকে চোখ দুটো নামিয়ে ধীরে ধীরে বলল, প্রথমে যেটা ভুল বলে ধারণা হয়েছিল, পরে বুঝতে পারলুম সেটা ভুল নয়, সেটাই সত্য, সেটাই আসল। সে ভালোবাসার সঙ্গে তুলনা হয় না আর কারো। এই বলে একটু থেমে আবার মধুমিতা বলে, আমার মনে হয় স্যার, বিয়ে মানে বাড়ি গাড়ি, স্বামীর বিলেতে বড় চাকরি নয়, তার চেয়ে অনেক বড় প্রেম। কাছে থেকে সেটা ভালো বোঝা যায় না, দূরে গিয়ে মর্মে মর্মে বুঝতে পেরেছিলুম। তাই প্রথম ভুল সংশোধন করে নিয়ে আবার নতুন করে জীবনকে বেঁধেছি তারই সঙ্গে। আচ্ছা আসি স্যার। বলে আবার সে নমস্কার করলেই প্রফেসর চৌধুরী একটা কথা না বলে মুখখানা কঠিন করে দাঁড়িয়ে রইলেন। মা চলো না, কত দেরি করছো, বাবা বকবে যে, বলে টুবলু মধুমিতার আঁচল ধরে টানতে থাকে। হ্যাঁ চলো যাচ্ছি, বলে ছেলের হাত ধরে একটার পর একটা সিঁড়িতে উঠে যখন উপরে চলে যায় মধুমিতা, প্রফেসর চৌধুরী তখন নিচে নামতে শুরু করেন ধীরে ধীরে। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন সুমথনাথ ঘোষের লেখা একটি গল্প, কলেজি প্রেম। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।